হ্যাঁ বাবা, আপনি কি করতেছেন? আটটু উপর দিকে যাও, আটটু উপর দিকে যাও। তো এমন করতে করতে আমি হাত পা উপর দিকে টিপতে থাকি। তো উনি আমার হাতটা নিয়ে ওনার মুখের কাছে নিয়ে যায়। নিয়ে আমার হাতটা জানি তার মুখের কাছে নিয়ে স্পর্শ করে। আমার মুখের কাছে নিয়ে তাকে স্পর্শ করতে বলে। মানে কিরকম একটা পরশ নেই। তো যাই হোক, আমার খারাপ লাগতেছিল। তো এই অবস্থায় আমার কি করা উচিত? তো সেদিন বললাম যে বাবা, আপনি এখন চলে যান, বৃষ্টি একটু কম কম, নাহলে আপনি এখানে শুয়েন, আমি ওপরে যেয়ে শুই। পরে অনেকক্ষণ যাওয়ার পরে আমার শ্বশুর বলে, তুমি না কেমন জানি হয়ে গেছো। আমার নাম লিয়া, আমি যশোরের মেয়ে। পারিবারিকভাবে আমাদের দুই ফ্যামিলির সাথে বিয়ে হয়। হওয়ার পরে এই ফ্যামিলিতে ছেলেরা এক বাবার এক ছেলে আর দুই মেয়ে। যাই হোক, তার সাথে আমার বিয়ে হয়। হওয়ার পরে শাশুড়ি নেই, শাশুড়ি অনেক আগেই মারা যায়। ননাস, ওনাদেরও বিয়ে হয় আগে। তারপরে আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন পরে লক্ষ্য করি আমার শ্বশুরটা মানে একটা সুবিধার না, মানে নেশা পান করতো। মানে সংসারে যে একটা কিয়াল, ওইসব তার ছিল না। বাজার সদাই করতো না, নিজে অগুছানো ছিল, নেশা করতো। তো মানে সবসময় এইসব খারাপ নেশাতেই থাকতো। তো আমার হাজব্যান্ডটা আবার ভালোই ছিল, কর্মজীবী ছিল, এক পর্যায়ে ভালোই ছিল, খারাপ না। তো এরকম সংসার করতে করতে অনেকদিন পর আমার হাজব্যান্ড চিন্তা করলো, বাবা তো কিছু করে না, যাই আছে একটু বাড়ানোর চেষ্টা করি। তো ওই অসমবয়সী যারা বন্ধু বান্ধব আছে এরা বাহিরে থাকে, বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে হুট করে। তো অনেকদিন হয়ে গেল, 1.5 বছরের মতো হয়ে গেল। আমাদের সংসার জীবনে আস্তে আস্তে ভালোই চলছিল। শ্বশুর যেমনই হোক না কেন, আমার হাজব্যান্ড তো ভালো, তো ভালোইভাবে চলছিল। আমার শ্বশুরটা আসতো, খাওয়া দাওয়া করতো, চলে যেত। আমার হাজব্যান্ডের একটা দোকান ছিল, মানে তাকে মুদির দোকান বলে, সে ব্যবসা করতো। তো ওরকম যখন কিছু চিন্তা ভাবনা করলো যে সে বাহিরে যাবে, তো কিছু টাকা জোগাড় করে সে বাহিরে চলে গেল। তো করার পরে হুট করে একদিন ভিসা পাসপোর্ট হয়। তারপর আমার হাজব্যান্ড বাহিরে চলে যায়। যাওয়ার পরে আমার শ্বশুর তো আগের থেকেই সংসারের প্রতি কোনো খেয়াল ছিল না। তো আস্তে আস্তে দেখি তার খেয়াল বাইরে গেল, যে কি লাগবে না লাগবে। আমি ভাবতাম হয়তো আগে ছেলে ছিল, তাই হয়তো সংসারের প্রতি আগ্রহ ছিল না। এখন তো আমি বাড়িতে একা, হয়তো আমার শ্বশুরে খেয়াল করে, বাবার মতো খোঁজখবর নেই। যেহেতু আমার হাজবেন্ড নেই, তো সে আমার খেয়াল নিত। এভাবেই যাই বলতাম বাবা নিয়ে আসতো বাজার থেকে, বা আমি যেটা চাইতাম সে আনার চেষ্টা করতো। এইভাবে কয়েকদিন যাইতে 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 তো আমার শ্বশুর আমার কাছে যাওয়ার চেষ্টা করে, কথা বলে, মানে অন্যরকম হয়ে যায়। মানে বাড়িতে বেশিরভাগ সময় দিত, আর আগে সবসময় বাইরে পড়ে থাকতো। কিছুদিন হলো আমি একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমার শ্বশুর বাড়িতে সময় দেয় বেশি। পরে একদিন আমি গোসলখানায় গোসল করতেছি, টিন দিয়ে বেড়াতো, টিনের আবার ফোটা মোটা ছিল। তো আমার শ্বশুর যেভাবেই হোক এদিকে আমার দেখছে একটা মহিলা কিভাবে গোসল করে। তো আমি গোসলখানায়, গায়ে কোনো রকম কাপড় চোপড় ছিল, কিন্তু যেটা থাকা না থাকা সমান এরকম ভাবে ছিল। তো আমি তো জানি আমার শ্বশুর বাড়িতে নাই, শ্বশুর বাড়িতে ঢুকে হুট করে এভাবে দেখে ফেলাইছে। তো আমি আবার খেয়াল করলাম কখন চোখটা একটু ঘুরে গেছে, ঘোরার পরে আমার চোখ চলে গেছে টিনের যে। তো আমি জানি ওইটা আমার শ্বশুর তারা কেউ না, আমি বুঝতে পারছি। তো আমি যখন এদিকে তাকাইলাম, তো আমার শ্বশুর একটু আড়াল হয়ে গেল। তখনই আমার ভিতরে কেমন জানি একটা খারাপ লাগা শুরু হলো, যে হায় রে, শ্বশুর আমাকে দেখে ফেললো, একটা লজ্জা, আর শ্বশুর কেন কুচকি দিল, এটা ভেবে আমার খারাপ লাগতেছে, ভিতরে ভিতরে সংকোচ লাগতেছে। তো এভাবেই রান্না বান্না করি, বাবা বলে তারা খাবার দেয়, খাবার দিয়ে আসি, বাড়ির কাজকাম করি। তো বাজার কি লাগে না লাগে আইনা দেয়। এমনভাবে যাইতে 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 আমার শ্বশুর কেমন জানি আমার সাথে একটু ঘেঁষাঘেঁষির চেষ্টা করে, আমার কাছে আসার চেষ্টা করে। তো একদিন শুয়েছি, আকাশে মেঘ ডাকতেছে, বজ্রপাতও হইতেছে। তো আমার শ্বশুর কি করলো, তার রুম থেকে দৌড়িয়ে আমার রুমে আসলো। আশা কয়, আমাকে একটু ভয় ভয় লাগতেছে, আমি কি তোমার রুমে একটু কিছুক্ষণ থাকতে পারি? তো আমি ভাবলাম মুরব্বী মানুষ হয়তো ভয় পাইতেছে, আমার বাবা যে হয়তো, আমি তো থারে অন্য মনে
ডাকলাম তো সে বসলো। বসার কিছুক্ষণ হলে সে আমাকে বলতেছে, আমি কি একটু শুয়ে থাকি? তখন আমি বললাম, হ্যাঁ বাবা শুয়ে থাকেন। আমার কই তুমি আসো। আমি কই না, আমি বসে থাকি, আপনি শুয়ে থাকেন। তো উনি শুয়ে আমার হাতটা টান দিয়ে ধরলো। দরজা তো দেওয়া, বাহিরে বৃষ্টি, কারো খবর নেই। তো আব্বা আমার হাত টান দিল, শ্বশুর আমার হাত টান দিয়ে তার কাছে নিল, বলতেছে আমার পাশে শুয়ে থাকো না, সমস্যা কি? সমস্যা হবে না, শুয়ে থাকো। তো আমি বললাম, না আব্বা আমি শুমো না, আপনি শুয়ে থাকেন। তো পুরুষ মানুষ হাতে ধরলে অনেক শক্তি কাটাইতেছে, তো সে যে বয়স্ক লোক এমন মনে হয় না। তো এরকম বিহেভ করতেছে আমার সাথে। তো আমার হাত ধরে টেনে টেনে করতেছে, শুও না শুও না, সমস্যা কি, শুয়ে পড়ো। আমি বলি, না বাবা আমি শুবো না। পরে বলতেছে, আচ্ছা আমি বয়ে থাকি, তুমি শুয়ে থাকো, তোমার কষ্ট হইতেছে। পরে অনেকক্ষণই সেদিন বৃষ্টি হলো, তাই উনি যখন উঠতে পড়ছে, তাই আমি একটু শুয়ে থাকি। তো আমি আবার শুইলাম। শোয়ার পরে আমার শ্বশুর আমার পাও টিপতেছে। তখন আমি বলি, হ্যাঁ বাবা আপনি কি করতেছেন? আপনি শুয়েন, আপনার পাও আমি টিপে দিই বলছি। উনি বলে, না আমি টিপে দিতেছি। তখন আমি বলতেছি, আমার হাত পাও ব্যথা হয় নাই যে আপনি টিপে দিবেন। তো আমার ভিতরে ভিতরে অনেক খারাপ লাগছে, সেটা আমি জানি। তো এরকম করতেছে। তো আমি বলি, বাবা আমি আপনার হাত পাও টিপে দিই। তো বলে, আচ্ছা ঠিক আছে, তুমি টিপে দিবা, তুমি টিপে দাও। তো সে আবার শুইলো। শোয়ার পরে আমি তার হাত পা টিপে দিতেছি, পা টিপে দিতেছি। তো উনি বলে শুধু, আরটু উপর দিকে যাও, আরটু উপর দিকে যাও। তো এমন করতে করতে আমি হাত পা উপর দিকে টিপতে থাকি। তো উনি আমার হাতটা নিয়ে ওনার মুখের কাছে নিয়ে যায়। নিয়ে আমার হাতটা জানি তার মুখের কাছে নিয়ে স্পর্শ করে, আমার মুখের কাছে নিয়ে তাকে স্পর্শ করতে বলে। মানে কীরকম একটা পরশ নেই। তো যাই হোক, আমার খারাপ লাগতেছিল। তো এই অবস্থায় আমার কি করা উচিত? তো সেদিন বললাম যে, বাবা আপনি এখন চলে যান, বৃষ্টি একটু কম কম, না হলে আপনি এখানে শুয়েন, আমি ওপরে যেয়ে শুই। পরে অনেকক্ষণ যাওয়ার পরে আমার শ্বশুর বলে, তুমি না কেমন জানি হয়ে গেছো। তো আমি বলি, আমি কিরকম হয়েছি, আমি তো এরকমই। তো এভাবে সেদিন চলে গেল। তারপরে আরেকদিন, তো কদিন ভালোই চলতেছে খাওয়া দাওয়া। মানে ওনার নজরভঙ্গি আমার দিকে বাইরেই চলতেছে, ওনার দৃষ্টি চাওয়া কিরকম জানি একটা। তো আমার নিজের কাছে খুবই খারাপ লাগতো যে এটা শ্বশুর না জানোয়ার, আমার এরকম মনে হইতেছে। তারপরে রুম থেকে চলে গেল। তারপর আরেকদিন হুট করে আমি বারিন্দায় বসাই, সেখান থেকে ডাক দিয়ে মানে বাজারে নিয়ে আসছে। তখন আমি ঘরে আসলাম, বাজারগুলো ঘরে রাখতেছি, এগুলা এগুলা বলে সে ঘরে ঢুকছে। তো আমি তো আগে বারান্দায় বসেছিলাম, রুম খুলে দিলাম। তো আমি আগে আগে আসলাম দরজা খুলে দিয়া। তো আমার শ্বশুরও আমার পিছন পিছন রুমের ভিতরে আসলো, আয়সা দরজাটা আটকাই দিল। আটকাই দিয়া আমরা জোর করে দস্তাদস্তি করে, যাই হোক আমার সাথে শারীরিক মেলামেশা করে। এখন আমি কি করব? হাসি নিমো না বেশি কামু, আমি বুঝতে পারতাছি না যে আমার সাথে এরকমটা কেন হলো। তো আমার হাজব্যান্ডের আমি ফোন দেই, ফোন দিয়ে বলি, বাবা তো আমার সাথে উনি কীরকম কীরকম জানি করে। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি আমার সাথে যে ওরকম কিছু হয়েছে গোপন রাখি, কারণ শরম তো, সে তো বাহিরে থাকে, কাজকাম করে, হয়তো যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। তো আমি তার কাছে সেই জিনিসটা বলি না। না বলার পর তারে অন্যভাবে আমি অনেক কিছু বুঝাইছি, যে আমার কাছে আসার চেষ্টা করে আমাকে অন্যরকমভাবে। তো এরকমভাবে তাকে বোঝায়। তো বেশ কিছুদিন পরে হুট করে সে বাড়িতে চলে আসে। আসার পরে সে যে এইভাবে থাকায়, তাকানোর দৃষ্টিভঙ্গি এখনো এইভাবেই আছে। তো আমার হাজব্যান্ড যখন বাজারে যাইতো, তো সে এইভাবেই থাকাইতো। পরে আমি তার সাথে আমি নালিশ করি যে, দেখো বাবা আমার সাথে এই করে। পরে সেই সালিশ দেখে, বাবার বিচারে কি সন্তান করতে পারে? কোন ছেলে সালিশ ডাকে, গ্রামের যে মাতবররা আছে তাদের ডাকে। ডাকার পরে শ্বশুর আমি দুইজন দুই পাশে, আমার হাজব্যান্ড, তো সবাই বসলো। বসার পরে আমার শ্বশুর বলতেছে, আমি যখন এগুলো বললাম, আমার শ্বশুর বলতেছে, আরে কি বলেন এইসব? আমার ছেলে যাওয়ার পরে তো বৌমাই আমার রুমে আইছে, আমার রুমে আইসা মানে অন্যরকমভাবে কথাবার্তা বললা। তো ওর সাথে তো আমার খতম হয় নাই, ওর আগেও তো হয়েছে। এই কথা শোনার পরে মনে হইলো আমার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ছে, অথচ আমি এসব কিছুই না। তো এই বিচার শোনার পরে আমার শ্বশুর এভাবে যে বলতে পারলো বা এরকমটা করবো, আর আমার শ্বশুরের কথা আমার হাজব্যান্ড বিশ্বাস করলো। তো মাতবররাও আর দ্বিতীয়বার কথা বললো না, আমার হাজব্যান্ডের উপরে বিচার চাইরা দিছে যে তোমার বউ, বিচার তোমার উপরে, বাবাও তোমার, বউ তোমার, বউ তোমার, বিচারও তোমার, তো আমরা কি করতে পারি? তো এই সালিশে তুমি বউ রাখতে রাখতেও পারো, না রাখলে না রাখতে পারো। তখন সব দোষ আমার গাড়ি আইসা পড়লো। তো আমি আমার রুমে চলে যাই, আর শ্বশুর বাজারের দিকে চলে যাই। আমি আমার রুমে গিয়ে
ব্যাগপত্র গুছাই যে আমি এখানে আর থাকবো না, যে জায়গায় আমার কথার মূল্য নাই। আসলেও একটা মেয়ের কথা তার বাবা মা, তার পরিবার ছাড়া কেউ বুঝতে চায় না। যা আমি বাস্তবে নিজে প্রমাণ, যে বাবা মা আত্মীয় স্বজন যারা নিজের, তারাই বুঝতে চায়। যেমন উনি ওনার বাবারটা বুঝলো, ওনার বাবা এত অন্যায় করার পরেও তার কাছে হাজি, আর আমি বাজি হয়ে গেলাম। কিন্তু আমি এসবের আগেও না পিছনেও না, আমার সাথে যা হয়েছে সব জোর জবস্তিতে, জোর করে হয়েছে। তো আমি যখন ব্যাগ গুছাই তখন আমার হাজব্যান্ড বলে, ব্যাগ গুছাইতেছিস কেন? তো আমি বললাম, আমি আর এই বাড়িতে থাকবো না, যে জায়গায় আমার কথা কোনো মূল্যই নাই, আমি এখানে আর থাকবো না, আপনার সাথে সংসারও করবো না, এ বাড়িতেই থাকবো না। তখন বলে, যা বেগা তো যা, এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা, তোর মুখ আমি দর্শন করতে চাই না। তো এইসব কথা, এক কথা দুই কথা, আমার গায়ে হাতও তুলে, তারপরে আমি ওখান থেকে চলে যাই। তো আমি ওনার সাথে আর সংসার করি না। আমি আগে টেলারি কাজ করতাম বাড়িতে, আমি আর সংসার করতেছি না। আমার এই টেলারির কাজ দিয়ে আমি এখন আমার জীবন চালাইতেছি। এক কথায় বলবো যে ছেলেদের উদ্দেশ্যে, বিয়ে করে বাড়িতে একা বউ রাইখা বিদেশ যাবেন না। বিশেষ করে শ্বশুর শাশুড়ি পর তো পরই, পর যে আপন হয় না, এটা আমি বাস্তব প্রমাণ। আর বিশেষ করে পুরুষ মানুষ, শ্বশুরও তো পুরুষই না। আমি তো তার নিজের মেয়ে না, যে নিজের মেয়ে মনে করতো, একটু মনে করতো, তাহলে আমার সাথে এটা